মেসি রোনালদোর পর কারা সুপার রাইভাল, হালান্ড নাকি এমবাপে? রাতেই হবে প্রমাণ কার ভয়ে কে কাঁপে। ব্রাজিলের বিপক্ষে নামার আগে জাপান ফ্যানদের হাঙ্গামা, কদিন আগেই হয়েছে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামা। ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল হতে পারে কোন সমীকরণে? অপরাজেয় থাকায় লাতিন জায়ান্টদের কাছে টানে। সুপার পাওয়ারদের নাভিশ্বাস উঠিয়েছে কুরাসাওকে বার্দে, ইকুয়েডরের কাছে জার্মানির হারের কি মানে? স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। বিশ্বকাপে আজ দুই জায়ান্ট মাঠে নামছে। বোস্টনের রাত 1টায় গ্রুপ সেরার মুকুটের জন্য হালান্ডের নরওয়ে বনাম এমবাপের ফ্রান্স, আর গুয়াদালাহারায় সকাল শনিবার 6টায় টিকে থাকার অঙ্কে উরুগুয়ের সামনে স্পেন। একদিকে রাউন্ড অফ 32 এর তুলনামূলক সহজ পথের লড়াই, অন্যদিকে আর্জেন্টিনার সামনে পড়ার ভয়। জুবাইনুরের ম্যাচ প্রিভিউ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ নকআউটের প্রথম চাল আজ রাত 1টায় বোস্টনে নরওয়ে ফ্রান্স তেমনই এক দাবার বোর্ড, যেখানে জিতলে সামনে আসবে তৃতীয় হওয়া কোনো দল, আর পিছিয়ে গেলে অপেক্ষায় থাকতে পারে আইভরি কোস্ট কিংবা ইকুয়েডরের মতো প্রতিপক্ষ। শুধু গ্রুপ সেরা হওয়া নয়, রাউন্ড অফ 32 এর রাস্তা কতটা মসৃণ হবে সেই ভাগ্যও আজ লেখা হবে জিলেট স্টেডিয়ামের ঘাসে। আর এই অঙ্কের মাঝখানে আছে ফুটবলের নতুন যুগের দুই বড় পোস্টার। এক পাশে আর্লিং হালান্ড, অন্য পাশে কিলিয়ান এমবাপ্পে। দুজনেরই দুই ম্যাচে 4 গোল। গোল্ডেন বুটের দৌড়ে যেন গ্রুপ পর্বেই কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। নরওয়ে ফ্রান্স দুই দলই নকআউটে উঠে গেছে, কিন্তু এই ম্যাচ ডেড রাবার নয়, এটা বরং সম্মান, সুবিধা আর তারকাদের ব্যক্তিগত ইতিহাসের রাত। 28 বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়ে শুধু অংশ নিতে আসেনি, এসেছে নিজের নাম নতুন করে লিখতে। ইরাককে 4-1 গোলে হারিয়ে শুরু, এরপর সেনেগালের বিপক্ষে 3-2 জয়, 2 ম্যাচে 6 পয়েন্ট। হালান্ড যেন বিশ্বকাপের মঞ্চে প্রথমবার এসেই পুরনো সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন। প্রথম 2 ম্যাচেই জোড়া গোল, ফ্রান্সের বিপক্ষেও দুবার জাল খুঁজে পেলে বিশ্বকাপ ইতিহাসে নিজের প্রথম 3 ম্যাচে অন্তত 2টি করে গোল করা মাত্র তৃতীয় ফুটবলার হবেন তিনি। নরওয়ের আক্রমণে আছে সরল কিন্তু ভয়ঙ্কর হিসাব। ওডেগার্ডের চোখ, সরলতের ফিজিক্যাল প্রেস, নুসার গতি আর বক্সে ওত পেতে থাকা হালান্ড। এই দল বল পায় শুধু দৌড়ায় না, সুযোগ পেলে সরাসরি শিরোনাম বানায়। তবে সমস্যাটা রক্ষণে। ইরাক ও সেনেগাল 2 ম্যাচেই গোল হজম করেছে নরওয়ে। সেনেগাল ম্যাচের শেষ দিকে ক্র্যাম্পে, খেলোয়াড়দের ভেঙে পড়া, রিয়ারসনের চোট, এসব ভাবাচ্ছে কোচ স্টলে সলবাকেনকে। তাই ফ্রান্সের বিপক্ষে একাদশে আসতে পারে পরিবর্তন। এদিকে ফ্রান্সের গল্পটা আলাদা, তারা শুধু জিতছে না, বড় দলের মতো জিতছে। সেনেগালের বিপক্ষে 3-1, ইরাকের বিপক্ষে 3-0, 2 ম্যাচে 6 পয়েন্ট, গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে। ড্র করলেই গ্রুপ সেরা হবে লেভ ব্লুরা, কিন্তু ফ্রান্সের মতো দল কি আর ড্র করার জন্য খেলবে? শেষবার বিশ্বকাপের গ্রুপ পর্বে 3 ম্যাচের 3টি জিতেছিল তারা, আর শেষ পর্যন্ত তুলেছিল শিরোপা। তাই এবারও লাকি ইকুয়েশনের পথেই হাঁটতে চাইবে তারা। নরওয়ে ফ্রান্স লড়াই বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম, তবে সব প্রতিযোগিতা মিলিয়ে এই দুই দলের 16তম দেখা, যার মধ্যে ফ্রান্সের 7 জয়, নরওয়ের 5। তবে এর চেয়েও বড় তথ্য হলো বিশ্বকাপে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে এখনো জিততে পারেনি নরওয়ে, আর ফ্রান্স বিশ্বকাপে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে শেষ 5 ম্যাচেই জিতেছে। তবে এই ম্যাচের ডাগ আউটে থাকবেন না কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুতে দেশে ফিরেছেন তিনি, দায়িত্ব সামলাবেন সহকারী কোচ স্টেফান। আবেগটাই ফ্রান্সের জন্য বাড়তি জ্বালানি, আর মাঠে সেই আগুনের সবচেয়ে বড় নাম এমবাপ্পে। 16 বিশ্বকাপ ম্যাচ, 16 গোল। মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করা এই ফরওয়ার্ড এখন তাকিয়ে মেসির 18 গোলের দিকে। নরওয়ের রক্ষণ যদি 1 ইঞ্চি জায়গা দেয়, এমবাপ্পে, দেমবেলে, ওলিসে কিংবা বারকোলারা সেটাকে বদলে দিতে পারেন গোলের রাস্তায়। অন্যদিকে গুয়াদালাহারায় উরুগুয়ে স্পেন ম্যাচের চাপের রং বেশ ঘন। স্পেন 4 পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ এর শীর্ষে আছে, উরুগুয়ে 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে। স্পেনের জন্য ড্র প্রায় নিরাপদ, জয় মানে গ্রুপ সেরা হয় রাউন্ড অফ 32-তে গ্রুপ জে এর দ্বিতীয় দলের মুখোমুখি হওয়া। কিন্তু উরুগুয়ের জন্য ম্যাচটা নকআউটের আগেই যেন নকআউট। হারলে বিদায়ের দরজা খুলে যেতে পারে, এবং কি ড্র করলেও তাকিয়ে থাকতে হবে কেপ ভার্দে সৌদি আরবের ম্যাচের দিকে। আর গ্রুপের দ্বিতীয় হলে সামনে অপেক্ষা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
স্পেন প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোল শূন্য ড্র করে থমকে গিয়েছিল, কিন্তু সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে আবারও নিজেদের ছন্দে ফিরেছে। লামিন ইয়ামাল গোল করে বিশ্বকাপ ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হয়েছেন। আজ গোল পেলে পেলের পর টানা 2 বিশ্বকাপ ম্যাচে গোল করা কিশোরদের মধ্যে বিরল তালিকায় উঠে যাবেন তিনি। সঙ্গে পেদ্রি, রদ্রি, ওলমো, ওয়ার্দাবাল। লা রোহার পাসিং মেশিন যতক্ষণ চলে প্রতিপক্ষকে বলের পেছনে ততক্ষণই দৌড়াতে হয়। উরুগুয়ের জন্য দুশ্চিন্তা হলো, নাম আছে, ঐতিহ্য আছে, কিন্তু জয় নেই। সৌদি আরবের সঙ্গে 1-1 ড্র, কেপ ভার্দের সঙ্গে 2-2 ড্র। 2 ম্যাচেই সুযোগ তৈরি করেও জয় হাতছাড়া করেছে মার্সেলো বিয়েলসার দল। বিয়েলসার ফুটবল প্রেস, গতি আর আগ্রাসনে তৈরি, কিন্তু শেষ তৃতীয়াংশে ধার না থাকলে সেই আগ্রাসন শুধু পরিসংখ্যানেই আটকে যায়। আজ ডারউইন নুনিয়েজকে শুরু থেকে দেখা যেতে পারে। ভালভার্দে, উগার্তে, বেনতাঙ্কুরদের মাঝমাঠকে শুধু দৌড়ালেই হবে না, স্পেনের বল দখলের রাজত্বে ফাটল ধরাতে হবে। ইতিহাসে উরুগুয়ের পাশে খুব জোরে দাঁড়াচ্ছে না। স্পেনের বিপক্ষে শেষ 3 ম্যাচে হার, আর বিশ্বকাপে আগের 2 দেখাতেই ড্র। সব মিলিয়ে 2 দলের 10 দেখায় স্পেন জিতেছে 5টি, ড্র করেছে 5টি, যেখানে উরুগুয়ের কোনো জয় নেই। কিন্তু আজ ড্রও উরুগুয়েকে নিশ্চিন্ত করবে না। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 2022 সালের মতো আবারও গ্রুপ পর্বে থামতে চাইবে না। জুবায়ের নূর, 71। টানটান উত্তেজনায় ভরা জাপান সুইডেনের লড়াইয়ে দর্শকদের পয়সা উসুল। 1-1 সমতায় শেষ হওয়া এই ম্যাচে নিশ্চিত হয়েছে ব্রাজিলের রাউন্ড অফ 32 এর প্রতিপক্ষ জাপান। নকআউটের আগেই দুই দেশের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে কথা লড়াই। এশিয়ার সেরা শক্তি কি পারবে লাতিন পরাশক্তি ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে? ডালাস থেকে অর্ণবাপীর রিপোর্ট। সুইডেন এবং জাপানের মধ্যে দারুণ এক ম্যাচ। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত দুই দল লড়েছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে। ফার্স্ট হাফে গোলের দেখা পায়নি কোনো দলই। সেকেন্ড হাফে জাপান যখন এগিয়ে যায় 5 মিনিটের মধ্যেই সেই গোল শোধ দিয়ে দেয় সুইডেন। ম্যাচটা ড্র হলেও খুশি কিন্তু সুইডেন জাপান দুই পক্ষই। How was the match actually? The second half was incredible. The first half was a bit disappointing. But once one team went ahead, Japan, then Sweden had to really play. But at the end, they both settled for a point, which is good for both of them to they'll go through. Today's match, Japan, they should have won. That was a lucky goal from them. You know, they're not doing that again. But I think it was fine enough. We want to win. Yeah, that was today. It was fine for us and fine for Japan. How it was disappointing. No, actually, it was a good result. Now we are through, I think, as a so this is actually a good result for Sweden. So. সুইডেন জাপান একসঙ্গেই রাউন্ড অফ 32-তে গেলেও ব্রাজিলের প্রতিপক্ষ কিন্তু এশিয়ার পরাশক্তি জাপান। বাংলাদেশের মানুষ প্রতিবেশী হিসাবে জাপানকে পছন্দ করতে পারে, ভালোবাসতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিলের সমর্থকই বেশি। আমার সঙ্গে জাপান এবং ব্রাজিল দুই দলই আছে। রাউন্ড অফ 32-তে কিরকম জমবে তাদের খেলা সেই বিষয়ে জানবো তাদের সম্পর্কে। What is your prediction regarding next match, Brazil versus Japan? Prediction, a lot of fun, and Brazil for sure. 3-1. 3 Brazil, 1 Japan. What do you think about Brazil and Japan? Japan, they're good, mas hoje é Brasil. Brasil 3-1. Japan has a possibility of winning Brazil because we have already beat them before, but they have to have their head in the game. To be honest, we didn't want to watch much with Brazil because now Japan, I guess it's super strong, but you know Brazil is kind of different. So we're gonna focus on the next match and we will do the best. জাপান সুইডেন ম্যাচটা যারা মাঠে বসে দেখেছে তাদের কোনো আক্ষেপ নেই, কারণ জমজমাট একটা ম্যাচ হয়েছে। জাপানের সমর্থকরা কিন্তু এখন থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ব্রাজিলকে তারা রাউন্ড অফ 32-তে দেখে নেবে। তবে ব্রাজিলের যে পরিকল্পনা, ব্রাজিল যেভাবে গ্রুপ পর্বে প্রতিটা ম্যাচে নিজেদের পারফরমেন্স দেখিয়েছে, আশা করা যায় রাউন্ড অফ 32-তে ব্রাজিল দারুণ কিছুই উপহার দেবে। অর্ণবাপী, 71, ডালাস, টেক্সাস। যুদ্ধ খেলা, কোটি ভক্তের হৃদয় কম্পন, শ্রেষ্ঠত্বের আদিম মহাযুদ্ধ। ইয়েলো ভার্সেস স্কাইব্লু, কালারফুল ক্ল্যাশ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিশ্বমঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা। সমীকরণ এখন আর আকাশ কুসুম কল্পনা নয়, বরং বাস্তবতা। কিন্তু পথটা অগ্নি পরীক্ষার। ফাইনালের মহাকাব্যে দেখা হতে হলে নকআউটে 3টি ধাপে প্রতিপক্ষকে ধুলোবালি খাওয়াতে হবে দুই দলকেই। একদিনের হেক্সা, অন্যদিকে সিংহাসন ধরে রাখার লড়াই। ব্লকবাস্টার
এই লড়াই কিভাবে হবে মঞ্চস্থ তাই জানাচ্ছেন তাজিন খন্দকার। একটা যুদ্ধ খেলা, কোটি ভক্তের হৃদকম্পন, মাঠের লড়াই ছাপিয়ে দ্য গ্রেট লাতিন ক্লাসিকোর ঝাঁঝালো উত্তাপ। এটা যে শুধু একটা ফুটবল ম্যাচ না, এর চেয়েও অনেক বড় কিছু, মর্যাদা আর শ্রেষ্ঠত্বের এক আদিম মহাযুদ্ধ। এই বিশেষণগুলো ইতোমধ্যেই আপনার ব্রেইনকে নক করেছে, মনের মধ্যে তুলেছে ফুটবলের এক মহাপ্রলয়, আপনার টনক নড়িয়েছে নিশ্চয়ই। ইয়েলো ভার্সেস স্কাই ব্লুর কালারফুল ক্ল্যাশ, যেখানে জয়ের নেশার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ শক্তিমত্তার প্রমাণ আর মর্যাদা। বিশ্ব ফুটবলের সবচেয়ে হাই ভোল্টেজ দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনা। শেষ কবে বিশ্বমঞ্চে এই অতি মানবীয় লড়াই দেখেছে ফুটবল দুনিয়া, সেই স্মৃতি হয়তো এখন ধূসর হতে চলেছে। কিন্তু এবার একটা ধামাকেদার খবর নিয়ে হাজির দক্ষিণ আমেরিকায় বসা ফুটবল ওয়ার্ল্ড কাপ। চিরন্তন এই মহারণ দেখার সম্ভাবনা এখন আর আকাশ কুসুম কল্পনা নয়, বরং ভীষণ বাস্তবতা। কিন্তু কিভাবে মিলবে এই রূপকথার সমীকরণ, সেই প্রশ্নটাই তো করবেন এবার। সেটার উত্তরও পারফেক্টলি রেডি। লেটস ডাইভ ইনটু দ্য রিয়ালিটি। গ্রুপ জে থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ সি থেকে ব্রাজিল উভয় পরাশক্তি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টিকিট কেটেছে নকআউটের। 48 দলের এই এক্সটেন্ডেড মেগা ওয়ার্ল্ড কাপের সমীকরণ এবার সম্পূর্ণ ভিন্ন। গ্রুপ পর্ব পার করলেই মিলছে না কোয়ার্টারের টিকিট, আর তাতে পেরোতে হবে রাউন্ড অফ 32 কঠিন এক বৈতরণী। বাংলায় একটা কথা আছে, দিল্লি বহুদূর। বর্তমান নকআউট ব্র্যাকেটের হিসাব বলছে ফাইনাল বা সেমিফাইনালের মহারণ ছাড়া তাদের দেখা হওয়ার কোনো সুযোগ নেই। সেই রোমাঞ্চকর স্বপ্ন ছুঁতে হলে দুই দলকেই দিতে হবে অগ্নি পরীক্ষা। নকআউট মানেই যে ডু অর ডাই মিশন। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা উভয় দলকে টানা 3টি ম্যাচে প্রতিপক্ষকে ধুলোবালি খাইয়ে জয় ছিনিয়ে নিতে হবে। শেষ 32, শেষ 16 এবং কোয়ার্টার ফাইনাল, এই 3 ধাপের একটিতেও যদি কেউ পা হরকায়, তবে কোটি ভক্তের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে চিরতরে ভেস্তে যাবে ফুটবল ইতিহাসের সবচেয়ে কাঙ্ক্ষিত এই সুপার ক্লাসিকো। একদিকে সেলেসাওদের হেক্সা জয়ের তীব্র ক্ষুধা, অন্যদিকে আলবি সেলেস্তেদের সিংহাসন ধরে রাখার মরিয়া লড়াই। কি হতে যাচ্ছে আসলে? নতুন কোনো গল্প নাকি কোনো এক অনাহুত অঘটন? তাই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। তাজিন খন্দকার, 71। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মন্ত্রীপাড়া থেকে ক্রিকেট পাড়া সবখানেই লাগতে শুরু করেছে বিশ্বকাপের উন্মাদনা। চলছে তর্ক আর কথার লড়াই, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিশ্বকাপ জুড়েই খেলাযোগ জানাচ্ছে তারাদের বিশ্বকাপ ভাবনার কথা। আজ থাকছে জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের বিশ্বকাপ ভাবনা। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। মমিনুলের বিয়ে খেতে গিয়েছিলাম, ওদিন আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলা ছিল। দুই টিম এমন আর কি উত্তেজিত, মারামারি একদম। ডেভ ওয়াটমোর উপর থেকে এসে দেখে যে এই খেলা নিয়ে তোমরা এত সিরিয়াস। অনেক দিন আমাদের বলেছে যে এই সিরিয়াসনেসটা যদি তোমরা ক্রিকেটে আনতে ভালো হতো। আকাশি নীলটা বেছে নেওয়ার পিছনে আসলে ম্যারাডোনা। মোহাম্মদ আশরাফুলের ছাদ বাগান, সেখানে অসংখ্য আমের সমারোহ। সেই আমটা যখন পাকে, হলুদ বর্ণের আমটা খেতে বেশ পছন্দ করেন মোহাম্মদ আশরাফুল, কিন্তু হলুদ কালারের ব্রাজিল জার্সিধারীদের পছন্দ করেন না খুব একটা মোহাম্মদ আশরাফুল। আপনার গায়ে যে জার্সিটা, সেটা দেখেই বোঝা যাচ্ছে আপনি আর্জেন্টিনার সাপোর্টার। আমটা তো পছন্দ করেন হলুদ কালারের। হলুদ জার্সিধারীদের নিয়ে সমস্যাটা কি? আকাশি নীলটা কেন বেছে নিলেন? আকাশি নীলটা বেছে নেওয়ার পিছনে আসলে ম্যারাডোনা। ছোটবেলা থেকে যখন দেখতাম তার স্কিল দেখে আসলে ভক্ত হয়েছি। আমার বাসায় আবার আমার ভাইয়া ব্রাজিল, তো আমার ভাইয়ার পিচ্চিরাও যেহেতু ভাইয়া ব্রাজিল। আমার যে দুইটা সন্তান আরিবা এবং আদভি, তারা যখনই ভাইয়ার রুমে যায় তাদেরকে ব্রাজিলের ড্রেস পরিয়ে দেয়, তো ওরা ওই সময় ব্রাজিল হয়ে যায়। মানে আপনি তো তাহলে সেক্ষেত্রে একটু অসহায় বোধ হয় নাকি? বাসায় আমি একা, ভাইয়া সবসময় বাসায় ফ্ল্যাগ লাগায় ব্রাজিলের। একবার মনে আছে যে 7টা খাওয়ার পরে আব্বা তখন জীবিত ছিলেন, তো আব্বা বলছিল যে এই তাড়াতাড়ি ফ্ল্যাগ নামাও। আব্বা আবার আর্জেন্টিনার সাপোর্টার ছিল। পরের দিন আবার আর্জেন্টিনা হেরে গিয়েছে। ছোটবেলা থেকে কখনোই ট্রফি পাইতাম না, এইটার জন্য আনন্দটা অতটা বেশি ছিল না। অন্যের আনন্দতেই আসলে আনন্দ পেতে হতো। যখন আর্জেন্টিনা হেরে যেত, পরে ওই সময় আরেকটা টিমের সাপোর্ট করতাম। কোনো মজার ঘটনা মনে পড়ে আসলে যে কোনো সিরিজ চলাকালীন? আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা ডেভ ওয়াটমোর যখন আসলো 2004-এ,
আসার পরে যখন দেখলো যে আমাদের প্র্যাকটিসের সময় আমরা ওয়ার্ম আপ করি ফুটবল দিয়ে, এত সিরিয়াস থাকি সবাই, মারামারি লাগে, তো ও একদিন না অনেক দিন আমাদের বলেছে যে তোমরা ক্রিকেটে যতটা না সিরিয়াস, ফুটবলে বেশি সিরিয়াস থাকো, এই সিরিয়াসনেসটা যদি তোমরা ক্রিকেটে আনতে ভালো হতো। ওরকম কোনো কষ্টের স্মৃতি আছে যে একদম হেরে গেছে, মানে আর্জেন্টিনা খুব কষ্ট পেয়েছেন? একটা মজার বিষয় আছে, যেটা মমিনুলের বিয়ে খেতে গিয়েছিলাম, ওদিন আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলা ছিল, লাস্টের আগের ওয়ার্ল্ড কাপটা, ওইখানে হলে সে অলরেডি প্রজেক্টর লাগিয়েছিলেন, মানে বিয়ের অনুষ্ঠানের মধ্যেই প্রজেক্টর ছিল। ফুটবল খেলা দেখছেন আর্জেন্টিনার ম্যাচ, 3-3 পরে তো 3 গোল দিয়ে মনে হেরে গিয়েছিল আর্জেন্টিনা, ওইটা একটা দুঃখ ছিল যে এত ক্লোজ গিয়ে পরে হেরে গিয়েছিল। মেসির কাছে প্রত্যাশা কি থাকবে? সে অলরেডি ট্রফি পেয়ে গিয়েছেন, শেষ ওয়ার্ল্ড কাপ হবে এটা, আশা করব যে সুস্থ মতন যেন পুরো ওয়ার্ল্ড কাপটা সে খেলতে পারে, এটাই আশা থাকবে। নাহিয়ান জসিম, 71, ঢাকা। ইকুয়েডরের বিপক্ষে 2-1 গোলে হেরে গেছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তবে সুপার পাওয়ার জার্মানিকেই কাঠগড়ায় দাঁড় করানোর উপায় নেই, কারণ এবারের বিশ্বকাপে আন্ডারডগরা ভালোই পরীক্ষা নিচ্ছে সুপার পাওয়ারদের। কিন্তু ঠিক কোন ট্যাকটিক্সগুলো কাজ করছে এই লো প্রোফাইল টিমগুলোর সাকসেসের পেছনে, সেটারই ব্যাখ্যা থাকছে রিপোর্টে। নর্থ আমেরিকার বিশ্বকাপে দেখা যাচ্ছে অদ্ভুত প্যাটার্ন। 48 দলের বিশ্বকাপ, সবাই ভেবেছিল বড় দলগুলো ছোট দলগুলোকে উড়িয়ে দেবে, কিন্তু এবার আন্ডারডগরা শুধু হারছে না, পয়েন্ট নিচ্ছে, কখনো কখনো জিতছেও। কেপ ভার্দে স্পেনকে ড্র করিয়েছে, ঘানা ইংল্যান্ডের সাথে পয়েন্ট ভাগ করেছে, সাউথ আফ্রিকা সাউথ কোরিয়াকে আটকেছে, কুরাসাও একটা পয়েন্ট তুলেছে। বলা হচ্ছে 4 দলের কথা। র্যাঙ্কিং এ 54 থেকে 81 এর মধ্যে থাকা দলগুলো টপ 30 টিমের বিপক্ষে পয়েন্ট তুলেছে। ধাক্কা খেয়েছে স্পেন, ইংল্যান্ড, ইকুয়েডর, সাউথ কোরিয়ার মতো জায়ান্টরা। কিন্তু কিভাবে? কেবল ভাগ্যের জোরে নয়, আছে অনেক হিসেব নিকেশের খেল। প্রথম সূত্র, ফাঁদে পা দিও না। কেপ ভার্দের গল্প দিয়ে শুরু করা যাক। বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম দেশ স্পেনকে গোলশূন্য ড্র করতে বাধ্য করলো। 4-5-1 ছিল শেপ। মিডফিল্ডার ডিফেন্স লাইনের মধ্যে গ্যাপ প্রায় শূন্য। স্পেন বল পেছনে দিল, কিন্তু কেপ ভার্দে এগিয়ে গেল না। ডিফেন্ডাররা বল নিয়ে এগিয়ে গেল, কেপ ভার্দে তাদের শেপ ধরে রাখলো। স্প্যানিশদের ফেলা টোপ গিলল না তারা। একই প্যাটার্ন ঘানা ব্যবহার করেছে ইংল্যান্ডের বিপক্ষে। টুখেলের দল ডিপ ট্রিপ করে প্রেসার টেনে স্পেস তৈরির চেষ্টা করে। ঘানা সেটা জানতো, তারাও ফাঁদে পা না দিয়ে কম্প্যাক্ট শেপে বসে থাকলো। ওদিকে জর্ডান আইউ শুধু এলিট অ্যান্ডারসনকে মার্ক করলেন, বাকিরা 2 লাইনে পেনাল্টি বক্সের বাইরে। একটা সংখ্যায় পার্থক্য স্পষ্ট, পিপিডিএ বা পাস পার ডিফেন্সিভ অ্যাকশন, মানে প্রতিটা ডিফেন্সিভ অ্যাকশনের আগে প্রতিপক্ষকে কটা পাসের সুযোগ দেয়া হচ্ছে। এই সংখ্যা যত বেশি, প্রেস তত কম। কেপ ভার্দের পিপিডিএ ছিল 51.2, স্পেনের 5.9, মানে কেপ ভার্দে স্পেনকে 51টা পাস দিতে দিয়েছে, তারপর একটা ডিফেন্সিভ অ্যাকশনে গিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম 15 মিনিটে ঘানার পিপিডিএ ছিল 62, মানে আফ্রিকান টিমটা প্রতিপক্ষকে বুঝিয়ে দিচ্ছিল নিজেরা খেলো, তোমাদের যত ইচ্ছে তত, আমাদের তাড়া নেই। দ্বিতীয় সূত্র, কাভার দ্য ওয়াইড স্পেস। সব ছোট দল কিন্তু নিজেদের বাঁচাতে পারেনি। যেমন সৌদি আরব স্পেনের কাছে বড় ব্যবধানে হেরেছে, কারণ 5 ডিফেন্ডার থাকলেই হয় না, মিডফিল্ডের ওয়াইড স্পেসটাও কভার করতে হয়। সৌদির 4 জন মিডফিল্ডার যখন প্রেস করছিল, স্পেন তখন সুইচ করেছে। এই ছবিতে হলুদ রঙে দেখা যাচ্ছে, স্পেন যদি তাদের ডান পাশে ক্রস করে, তাহলে সৌদি আরবের লেফট মিড আর লেফট উইং ব্যাক স্পেনের রাইট ব্যাক আর উইঙ্গার থেকে অনেক দূরে থাকে। এক ক্রসেই ডান প্রান্তে পর্যাপ্ত জায়গা ও সময় পেতে পারে। সৌদি ডিফেন্সের গ্যাপ তৈরির ঝুঁকি থাকে, স্পেনের রাইট ব্যাক ও উইঙ্গার তখন তুলনামূলক কম প্রেসারে অ্যাটাক ক্রিয়েট করতে পারে। লামিন ইয়ামাল আর পেদ্রো প্রতিবার 2-1 পাচ্ছিলেন। শেষমেশ পেদ্রোর ক্রস থেকে ওয়ার্ডজাবালের তৃতীয় গোলও হয়েছিল। সুইডেনও একই ফাঁদে পড়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে, হেরেছে 5-1 গোলে। 5-3-2 শেপে 3 জন মিডফিল্ডার ছিল, ওয়াইড স্পেস কভার করতে পারেনি তারাও। ডেনজেল ডুমফ্রিজ ডিপ থেকে রান করছিলেন, সুইডেনের মিডফিল্ড বল ফলো করছিল, ডুমফ্রিজকে ধরছিল না। নিজেদের 4-5-1 পাল্টে ফেলার পরই সুইডেন কিছুটা হালে পানি ফিরে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সাফল্যের তৃতীয় সূত্র, প্রেস করো, তারপর লং পাস দাও। সাউথ আফ্রিকার গল্পটা একটু আলাদা। সাউথ কোরিয়ার বিপক্ষে মাত্র 31% পজিশন, কিন্তু 14টা শট বনাম সাউথ কোরিয়ার 7টা, কম বলে বেশি সুযোগ। এখানে রহস্যটা ছিল গোল কিক। ছোট দলগুলো যেমন কেপ ভার্দে, ইরাক, সাউথ আফ্রিকা
গোলকিক থেকে সরাসরি লং পাসে যাচ্ছে না, ছোট ছোট পাসে বের হচ্ছে, বড় দলকে প্রেসে আসতে দিচ্ছে, তারপর ফাঁকা স্পেস বুঝে বল ফেলছে, প্লেয়ারদের মধ্যে বড় গ্যাপ রাখছে যাতে প্রতিপক্ষকে ম্যান ফর ম্যান মার্ক করতে হলে অনেকখানি দৌড়াতে হয়, আর সেই টাইমের মধ্যে তারা বল এগিয়ে নিচ্ছে। কিন্তু এই সিস্টেমে রিস্ক আছে। সাউথ আফ্রিকা মেক্সিকোর বিপক্ষে, আবার ওদিকে ইরাক নরওয়ের বিপক্ষে এটা করতে গিয়ে গোল হজম করছে। কিন্তু সাউথ কোরিয়া যখন হাই প্রেস করলো, সাউথ আফ্রিকা সেই সময়টাকেই ব্যবহার করলো এবং নকআউটে উঠে গেল। তবে দিন শেষে কোয়ালিটি ম্যাটার্স, শুধু কৌশলে কাজ হয় না। কেপ ভার্দের 40 বছর বয়সী গোলকিপার ভার্জিনিয়া স্পেনের বিপক্ষে এই বয়সে যা করলেন সেটা দেখে পুরো টুর্নামেন্ট মুগ্ধ। কুরাসাওয়ের এলয় রুম 15টা সেভ করে বিশ্বকাপ রেকর্ড স্পর্শ করলেন, দলকে প্রথম পয়েন্ট এনে দিলেন। 48 দলের বিশ্বকাপে দরজা কিছুটা বড় হয়েছে, কিন্তু আসল পার্থক্য তৈরি করছে স্ট্র্যাটেজি আর সেই কৌশলের সাথে মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার মানসিকতা। ছোট দলগুলো সেটা বুঝে গেছে। খালিদ জামিল, 71। ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।